हमारे एक महान नेता
নেতা অতুল্য ঘোষ মহাশয়ের জন্মদিবস আমরা কখনো যৌথভাবে পালন করিনি। আজকে 28শে আগস্ট সেই মহান নেতার জন্মদিন। এই জন্মদিনটিকে যৌথভাবে আমরা প্রফুল্ল চন্দ্র সেন মেমোরিয়াল কমিটি, ভারতীয় সেবা দল পশ্চিমবঙ্গ শাখা এবং অতুল্য ঘোষ মেমোরিয়াল কমিটি একসঙ্গে উদযাপন করছি। এর প্রধান কীর্তি দিতে হয় অতুল্য ঘোষ মেমোরিয়াল কমিটির সভাপতি দীপ্তিমান ঘোষ মহাশয় এবং যাকে আমি বললাম আমার প্রণম্য শ্রীমতী অমিতা দে মহাশয়কে। এদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠানটি করা যেত না এবং এই অনুষ্ঠান করার পেছনে প্রেরণা হচ্ছে যে আজকে পশ্চিমবাংলার কথা আমি বেশি করে বলবো, ভারতবর্ষের কথা আমি আসছি না। আজকে ন্যায়নিষ্ঠ রাজনৈতিক মূল্যবোধ সম্পূর্ণ নেতার অভাব। আমার নিজের ধারণা এবং আমার জ্ঞান মতো সত্য যে শ্রী অতুল্য ঘোষ মহাশয়ের মৃত্যুর পর সেই মূল্যবোধের ধারণা শেষ হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতি জগতে। কত কথা বলবো, ঘন্টার পর ঘন্টা যদি কথা বলা যায় অতুল্য বাবু সম্পর্কে শেষ হবে না। আমার সৌভাগ্য যে এই সব ভবনে দাঁড়িয়ে, যে ভবন অতুল্য বাবুর পরিকল্পনা, সেই ভবনে দাঁড়িয়ে তার সম্বন্ধে দু চারটি কথা বলবার সুযোগ আমি পেয়েছি। এই সুযোগ আমাকে করে দিয়েছেন অতুল্য ঘোষ মেমোরিয়াল কমিটির প্রেসিডেন্ট এবং অমিতাভ বচ্চন। 1947 সাল ভারতবর্ষ স্বাধীন হল। অতুল্য ঘোষ মহাশয় প্রদেশ কংগ্রেসের সভাপতি। এই অতুল্য ঘোষ কোথায় তার বাড়ি, কোথায় তার জন্ম? হুগলি জেলার একটি অখ্যাত গ্রাম জুজুর গ্রামে তার জন্ম। ওইখান থেকে উঠে এসে উত্তর কলকাতায় থেকে সেইখান থেকে তার রাজনৈতিক জীবন আরম্ভ। আপনারা অনেকে আছেন, অনেকে জানেন পশ্চিমবাংলার কংগ্রেসের রাজনীতিতে যারা কর্তৃত্ব করেছেন বা নেতৃত্ব দিয়েছেন তারা দু একজন বাদ দিলে বলে বাদ দেওয়া যাবে না। সবাই উচ্চ শিক্ষিত এবং পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত। দেশবন্ধু চিত্তরঞ্জনী বলুন, জ্যোতির্ময় সেনগুপ্ত বলুন, শরৎচন্দ্র বোস বলুন, নেলি সেনগুপ্ত বলুন, যাদের কথাই আমরা বলবো তারা সবাই মুখস্থ বলতে পারছেন। অনেক শিক্ষিত লোক তার সঙ্গে আলোচনায় পেরে উঠত না। কিসে পড়া হলেন? যার ক্লাস 8 পর্যন্ত বিদ্যে তথাকথন শিক্ষায় তিনি কি করে এত সব জানলেন, কি করে এত সব শিখলেন, কি করে এত সব কথা বলতে পারলেন, কি করে সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের কংগ্রেস নেতৃত্বের একজন প্রধান হলেন? যেখানে পণ্ডিত জওহরলাল নেহরু, আবুল কালাম আজাদ, রবীন্দ্রনাথ পাল, মোরারজি দেশাই, বল্লভভাই প্যাটেল এইরকম লোকেদের সমাবেশ, সেখানে অতুল্য ঘোষ তাদের মধ্যে অন্যতম। কি করে হলে? পশ্চিমবঙ্গের একটি অখ্যাত গ্রাম থেকে জন্মগ্রহণ করে সামান্য লেখাপড়া শিখে এর মূল হচ্ছে অধ্যবসায় এবং নীতিনিষ্ঠ রাজনীতি
যা আজকের দিনে খুবই অভাব। পশ্চিমবাংলা কংগ্রেস সে দৈনিক হোক আর বাইরের লোক হোক সব হিউমান করে রেখেছে। মনে পড়ে জাপান থেকে কলা আমদানি করার তার আশীর্বাদ ধারা আমাদের উপর ঘোষিত হোক, আমাদের মধ্যে রাজনৈতিক মূল্যবোধ ফিরে আসুক, রাজনৈতিক স্বাধীনতা করতে আমরা শিখি এবং কর্মী সংগঠন করে দেশকে জাতিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সচেষ্ট হয়ে এই আলোচনা করে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি যারা উপেন্দ্রবাবুর সাথে একসাথে কাজ করেছেন, তাকে চিনতেন এবং কাছের থেকে দেখেছেন, আমরা তার কাছ থেকে আমরা অনেক কথা জানলাম। এখন আমরা একটু প্রোগ্রামে চেঞ্জ করছি, এখন কারো মঞ্চে অভিনন্দন বাঙালির দুর্ভাগায় জাতি তার কারণ আজকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। রবীন্দ্রনাথ বলেছিলেন, আমরা সংকল্প করি, কাজ করি না, আমরা আরম্ভ করি, শেষ করি। কিন্তু তার সঙ্গে তিনি আরেকটা জিনিস যোগ করেননি, সেটা যোগ করা উচিত ছিল। সেটা হচ্ছে এই, বাঙালি এমনই এক জাতি যারা অন্যকে বড় করতে পারে কিন্তু অন্যকে ছোট করতে খুবই তৎপর এবং উদ্যোগী। এ কথা বলল এই কারণে যে অতুল্য ঘোষের মতো একজন জননেতা তার সারা জীবন ধরে যে নিন্দাবাদ, কটু ভাষণ এবং অপপ্রচারের শিকার হয়েছে তার দ্বিতীয় কোনো নজির সারা ভারতবর্ষে নেই। আপনারা সকলেই জানেন যে তাকে কি শিষ্টাচারহীন ভাষায় তাকে অপমান করা হয়েছে। তিনি লিখিয়ে লিখেছেন যে একদিন আমি আর প্রফুল্লবাবু তারা দুজনে একটু স্টিফেন হাউসের উচ্চতা দেখার জন্য গাড়ি থেকে নেমে একটু মাথাটা উঁচু করে দেখেছিলাম বাড়িটাকে। অনেকদিন খবরের কাগজে প্রকাশিত হয়ে গেছে যে আমরা নাকি এই স্টিফেন হাউসের মালিক। এটা একটা ছোট্ট ঘটনা মাত্র। আজকে এখানে একজন স্মরণীয় মানুষ নন, পশ্চিমবঙ্গ নন, সারা ভারতবর্ষের স্মরণীয় মানুষ। তার মস্ত বড় কারণে দুটো, এক তার অসামান্য গণতান্ত্রিক মানসিকতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ, দ্বিতীয়ত তার ত্যাগ করার জন্য। এই দুটো কি ধরনের সংবিধানের নাম করে কি ধরনের স্বৈরতন্ত্র ভারতবর্ষে প্রবর্তিত করতে পারে, এবং যেটা 2 বছর পরে তাকে দেখা যায় যে সঙ্গে সঙ্গে 2 বছর পরে যখন তিনি এটাকে প্রত্যাহার করাবেন চলে যায়, তখন আমরা কোনো প্রগতিশীল উদ্যোগকে বাধা দিতে চাই। এই হচ্ছে অতুল্য ঘোষ। এক, তার অসামান্য গণতান্ত্রিক মূল্যবোধ। 2, অসামান্য তার কর্মপথে এবং সেই ভোটে 14 বছরে যে কি অসামান্য সাফল্য পশ্চিমবঙ্গকে দেয় তা আপনারা জানেন। এই মডেলের কারণে
এই মডেলের কল্যাণই কিন্তু শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বরের রাজ্যে পরিণত হয় শিল্পোন্নয়ন। এইটা তিনি করেছেন। 2, তিনি কখনো কোনো কুৎসিত বাক্য ব্যবহার করেন, কখনো তিনি কোনো নিন্দার জবাব দেন। এখানে রবীন্দ্রনাথের সঙ্গে একটা মিল খুঁজে পায়। রবীন্দ্রনাথ তার জীবন দশায় আজ আমরা রবীন্দ্রনাথকে নিয়ে পুজো করছি, যেমন অতুল্য ঘোষকে নিয়ে এখন আমরা করছি। কিন্তু একদিন আমরা অতুল্য ঘোষকে শুধু নিন্দা আচরণ করেছি, তার সম্পর্কে অপপ্রচার মিথ্যা কথা বলেছি। ঠিক রবীন্দ্রনাথকেও এই জিনিস সহ্য করতে হয়েছিল। এমনকি আপনারা জানেন যে রবীন্দ্রনাথের সম্পর্কে সংবাদ বেরিয়ে গেল যে তিনি আবার বিবাহ করতে উদ্যোগী হয়েছেন কুচবিহারের মহারাজে। ঠিক অতুল্য ঘোষের সম্পর্ক তাই অতুল্য কেননা অনেক কথা বলা যেতে পারত, সেটা কথা বলতে চাই। একটা স্পষ্ট কথা বলতে চাই যে অতুল্য ঘোষের এই ধরনের যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির কোনো তুলনায়, এবং সেই জন্যই অতুল্যই তিনি তুলনাহীন, তার সাথে কারো তুলনা করা যায়। এই হচ্ছে অতুল্য ঘোষের প্রেক্ষাপট। এবার দেখুন আজকের প্রেক্ষাপট। আজকে আপনারা দেখেন দলীয় নেতা, যিনি দলীয় দলের সর্বোচ্চ নেত্রী, তিনিই মুখ্যমন্ত্রী, অর্থাৎ তার অঙ্গলে হেলে দল চলে, তার অঙ্গলে সরকার চলে, এবং তিনি শেষ কথা। তিনি কোনো গণতন্ত্রকে পড়া করেন না, কোনো গণতান্ত্রিক মানসিকতা নেই, তিনি যা ভাবেন সেটাই শেষ করেন সর্বভারতীয় স্তরে। এই যে খুব একটা তফাৎ হয়েছে তা নয়, সেখানেও কিন্তু সরকার চলছে একটা দুরস্থিত অঙ্গুলি হেরোলে, এবং সেই তার ফলে দাঁড়াচ্ছে যে মূল্যবোধ ক্রমশ মূল্যবোধের অবক্ষয় হচ্ছে, এবং এই মূল্যবোধের অবক্ষয়ের সূচনা 1975 সালে। 1975 সালে যখন ইন্দিরা গান্ধী স্বৈরতন্ত্র যখন চাপিয়ে, আমার ব্যক্তিগত কথা বলতে চাই। বয়স থেকে খুব কাছে থেকে দেখেছি, আমার যখন 11 বছর বয়স, এবং এই বাড়িটা যখন ফাউন্ডেশন স্টোন লে করা হয় এবং বাড়িটা যখন চালু হয় কংগ্রেস পার্টি হেডকোয়ার্টার, আমি সেই সময় প্রায় এই বাড়িতে আসতাম এবং বাড়িটা দেখতাম যে অফিসটা চলছে একটা কর্পোরেট অফিস। অতুল্যবাবু যেভাবে পার্টি চালাবে, অতুল্যবাবু আমার ঠাকুরদাকে টিকিট দেন জলপাইগুড়ি থেকে, 2টো টার্ম উনি লোকসভা মেম্বার ছিলেন, বাই ইলেকশনে এসেছিলেন 58 আপ টু 67। 67-এ জলপাইগুড়ি সিটটা সেখানে ট্রাইবাল সিট হয়েছে, গ্র্যান্ডফাদার দাঁড়াতে পারেন। যখন ইলেকশনের ঠিক আগে, 67-এর ইলেকশনের ঠিক আগে, ইলেকশনটা হবে ফেব্রুয়ারি মাসে, নভেম্বর মাস থেকে ক্যান্ডিডেট সিলেকশন আরম্ভ হয়ে গেছে। এই বাড়ির উল্টো দিকে রাস্তায় শনিবারের রাত্রি ছিল। আমার বাবা ক্যালকাটা ক্লাবে ডিনার খেতে এসেছিলেন কয়েকজন বন্ধুর সাথে। অতুল্যবাবু আমার ফোন করে বললেন, বাবাকে একটু খবর দিতে পারো, জরুরি কথা আছে, একটু খবর। বাবাকে ফোন করে দিলাম, উনি রাস্তাটা ক্রস করে, আমিও আজকে গাড়ি ক্যালকাটা ক্লাবে এসে রাস্তা ক্রস করে বললেন, তোমার ঢাকা থেকে তুমি দাঁড়াও, সচিন চৌধুরী শিফট করে যাচ্ছে আরামবাগে, আরামবাগের বহুদূর সিটটা থেকে প্রচুর লিপ পাবে, তুমি ঢাকাল থেকে দাঁড়াও। অদৃষ্টের পরিবার আরামবাগ থেকে সচিন চৌধুরী হেরে গেলেন প্রায় 80,000 ভোটে, অমিয়নাথ ভোটে রেখেছিলেন। অমিয়নাথ ভোট ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট লেফট সপোর্ট ফরওয়ার্ড ব্লকের ওই পার্ট নিয়ে দাঁড়িয়ে 80,000 ভোটে দিচ্ছেন। আর তখন বাংলা কংগ্রেস হয়ে মেদিনীপুরে 5টা সিটে খালি ঘাটা জিতল। তার কারণ খবরের কাছে অ্যাকসেপ্ট করার আগে আমার বাবা খবরদার কাছে গেলেন। খবরবাবু বললেন, দেখো তোমার ওখানে যদি বাংলা কংগ্রেস দাঁড়ায় তোমার চাপ ভালো না, ওই একটা সিটে সিপিআই সিপিএম 5-এর থেকে আরো ভালো হতে গেছে। তারপরে কালকেই বলছিলাম, ওই উনি পাঠিয়ে দিয়েছিলেন চন্দ্রবাবু
নিয়ে বলেন দেখো অতুলবাবু ইন্দিরা গান্ধী আমার বাবাকে চিনতই না, কে পরিমল করবে? অতুলবাবু বলাতে ফার্স্ট রাউন্ডে ওকে মিনিস্টার করলো, মিনিস্টার অফ স্টেট ফর রেলওয়ে। অতুলবাবু এটা কোনোদিন ক্রেডিট নেয়নি। আমি তো জানি না, আমি ওকে বলে দিয়েছিলাম, কয়েকটা নাম পাঠিয়েছিলাম, সবাই ভুললেন ও আর আমার বাবা ওয়েস্ট বেঙ্গল থেকে ওরা মন্ত্রী হলে, ত্রিপুরাবাবু আরেকজন বাঙালি হলে, কিন্তু ত্রিপুরাবাবু হল ত্রিপুরা থেকে রাজ্যসভায়। আমার এই বাড়িতে আসা 11 বছর বয়সে till Congress split of 1969, একটা অদ্ভুত ব্যাপার। আমার বাবা কিন্তু ইন্দিরা কংগ্রেসে চলে গেলেন, কংগ্রেস আগে ছিলেন, উনি ড্রপ হলেন 1969-এর শেষে। অতুলবাবুর লোক বলে আমার বাবা মন্ত্রিসভা থেকে ড্রপ হলেন, আর ড্রপ হলো এম.এস. কলকাতা স্বামী নিজামী কাপ্পার লোক বলে, ড্রপ হলো মুখিয়াল রাও সঞ্জীব ব্যক্তির লোক বলে, আর ড্রপ হলো জগন্নাথ পাহাড়িয়া মোহনলাল সুভাষিয়ার লোক বলে, কিন্তু জগন্নাথ পাহাড়িয়া এখনো গভর্নর অফ হরিয়ানা। 8 মাস পরে আমার বাবা আবার রিইন্ডাক্টেড হলো ওয়ার্কস এন্ড হাউজিং পোর্টফোলিও নিয়ে, তখন এই কেএমডিএ বিলটা পাস হলো, ক্যালকাটা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট। কিন্তু আমার বললেও ভালো লাগেনি এই যে স্প্লিটটা হওয়া, আর স্প্লিটটা এত আনফেয়ার। এবং আমি অনেক ফোরামে বলেছিলাম, পৃথিবীর বহু জায়গায় বলেছি, অক্সফোর্ডে কিমন কলেজে আমার বক্তৃতা দিতে বলেছে about Indian politics, এবং they told me this degeneration of Indian politics কবে থেকে হলো, এবং আমার একটাই জবাব, জুলাই 1969। জুলাই 1969 ডেটটা মনে রাখা কেন? জাকির হোসেন মারা গেছে, প্রেসিডেন্সিয়াল ইলেকশন হবে, Sanjeev Reddy nominated by the party, nomination paper signed by Indira Gandhi as Prime Minister. বেরিয়ে এসে বললেন vote your conscience, ভোট দেবো না বলেন, vote your conscience, গিরি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। আর সবচেয়ে মোকাবিলা করলো কারা? The great big bloc of opposition in the Lok Sabha, Chansar 35 MPs, स्वतंत्र पार्टीটা উঠে গেছে 43 এমপি, তারা ভোট করলো জাস্টিস সুবারাও। 3 cornered fight, giving one by a whisper. All को voted. Communist only CPF to be arrested was Jyotirmoy Basu. Why? Maruti fight. Jyotirmoy Basu on the instruction of Indira Gandhi was arrested. কারণ মারুতি নিয়ে জমি অ্যালটমেন্ট নিয়ে উনি কোয়েশ্চেন করতে পার্লামেন্টে। একটাও কমিউনিস্ট নেতা অ্যারেস্টেড হয়নি, নাইদার সিপিআই নট সিপিআই। কারণটা কি? বিকজ ইন্দিরা গান্ধী was a left-leaning politician right through, supported by CPM, CPI. কারা অ্যারেস্টেড হলো? সপক্ষার এরা কংগ্রেস সমর্থ গান্ধীবাদী। আরেকটা জিনিস যেটা প্রফেসর বললেন যে এত গুসা হয়েছে অতুলবাবুকে নিয়ে, অতুলবাবুকে নিয়ে গুসা বিরোধীরা করেছে, সেটা নিয়ে অতুলবাবু কোনোদিন দুঃখ ছিল না। এক উনি বললেন আমাকে নিয়ে তো বিরোধীরা গুসা করবে, ওনার সবচেয়ে দুঃখ ছিল মনে ওকে নিয়ে গুসা করেছে নিজের পার্টির লোক, যারা উনি পলিটিক্সে হাত ধরে নিয়ে এসেছে। between 72 to 77 স্প্লিটের পরে ওর সম্বন্ধে খারাপ কথা বলা নিজের পার্টি লোক করেছে, সেটাই ওনার সবচেয়ে বেশি লোকের। আজকে আমি আবার রিপিট করছি, আগেও বলেছি, আজকে আমি এই বাড়িতে পা দিলাম ওনার ইনভিটেশনে 2013-তে, আফটার 1969, তার মানে 31 years, এদিকে 10, 41 and 3, after 44 years, শিবাজী করতে পারে
এবং আমি খুব প্রাউড ফিল করছি, গৌরব ফিল করছি, ধন্যবাদ জানাচ্ছি ওনাকে উনি এই চান্সটা দিলেন যে আজকে আমি আবার অতুল্যকে এই বাড়িতে ফিরিয়ে আনতে পারলাম। যে এখানে চাপ দিয়েও গেছি কোন ঘন্টায় অতুল্যবাবু বসতে ওই পাশের ঘন্টায় বলতে পারছি না, রাত্রি আজকে আমি আবার ওনাকে ফিরিয়ে আমি কালকে সকালে করে দেবো। হ্যাঁ ঠিক আছে, বাড়ি ফিরিয়ে নিয়ে এখনো আমি এখনো প্রোগ্রামে আছি। অনেক প্রেসিডেন্ট এসছে তারা এই উদ্যোগটি নেয়, কিন্তু আজকে তুমি রাখো, আমি একটু পরে তোমার ফোন করছি, ফোনটা রাখো। এখানে যেমন ওয়েস্ট বেঙ্গলের প্রিএমিনেন্ট পজিশনে ইন্ডাস্ট্রি, হাওড়াতে কলকারখানা কম করছে, দুর্গাপুর আসানসোলে কলকারখানা বড় সংগ্রাম করছে, লোকে ক্রিসমাস নিউ ইয়ার করতে কলকাতায় আসে। এই যে এগুলো আজকের প্রজন্ম জানে না। এই সময় বিধানসভায় অতুল্যবাবু আমি ধন্যবাদ জানাই কমিটিকে, অনেক ভারতীয় সেবা করেছে, অন্তত আমার নিজের কমিটি আজকে আমরা এই দিনটা দেখতে পেলাম। আগামী দিনে আমরা একসাথে কাজ করবো যাতে আমরা এই অতুল্যবাবুদের এই যে লোকে জানে না আমার তারপরে